গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ পর্ব ১। সানাউল্লাহ কৃষি ব্যাংকের ম্যানেজার হিসেবে রিটায়ার করেছেন। অতীশ দীপঙ্কর রোডে একটা টিনশেড বাড়িতে একা থাকেন। সবাইকে বলে বেড়ান, সুখে আছে রে ভাই, মহা সুখে আছি। ব্যাংকে হিসাব মিলানের ঝামেলা নাই, হাজির দেবার ঝামেলা নাই। পায়ের পর পা তুলে জীবন পাত। আমার মতো সুখী বাংলাদেশে আরো কেউ আছে বলে মনে হয় না। তার কাজের ছেলের নাম রফিক। সে বাজার করে, রান্না করে এবং রাতে খাবার পর সানাউল্লাহর সঙ্গে ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখে। তিনি রফিককেও প্রায়ই বলেন, রফিক, এর নাম সুখ, ইংরেজিতে বলে হ্যাপিনেস। দিনের শেষে আরাম করে ছবি দেখা, রাত 10টায় ঘুমোতে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে এক রাতে পর পর 3টে ছবি দেখতে পারি, কিংবা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তে পারি। পারি না? পারেন স্যার। মনে করে এক রাতে আমরা অমিতাভ বচ্চনের 3টা ছবি দেখলাম। রাতটার নাম দিলাম অমিতাভ নাইট। নাইট মানে রাত, অমিতাভের রাত। কেমন হয়? রফিক সব দাঁত বের করে বলল, ভালো হয় স্যার, বুড়া ভালো পাট গায়। ওনার 3টা বই কবে দেখব স্যার? আগামীকাল রাতেই দেখা যেতে পারে। আগামীকাল হচ্ছে শুক্রবার, উইকেন্ডের শুরু। যদিও আমার জন্য প্রতিদিনই উইকেন্ডের শুরু। বিশেষ করে খাবার দাবারের ব্যবস্থা কর, পোলাও আর খাসির মাংসের রেজালা। সাথে ইলিশ মাছের ভাজি দিব স্যার। দিতে পারিস। পোলাও আর ইলিশ এক সুতোয় গাথা মালা। শুক্রবার সকালে রফিক বাজারের টাকা এবং ডিভিডি প্লেয়ার নিয়ে পালিয়ে গেল। অমিতাভের 3টা সিডি তিনি আলাদা করে রেখেছিলেন, সেগুলোও নিয়ে গেল। সানাউল্লাহ বললেন, ভেরি স্টুপিড বয়। সানাউল্লাহ স্টুপিডের চেয়ে খারাপ কোনো গালি দিতে পারেন না। রফিককে স্টুপিড গালি দিয়েও তার মন একটুখানি খারাপ হলো, কারণ রফিককে তিনি পছন্দ করতেন। পছন্দের মানুষকে গালাগালি করা ঠিক না। রফিক একটা খারাপ কাজ করেছে বলে তিনিও করবেন, তা কেমন করে হয়? সানাউল্লাহ ভালো ঝামেলায় পড়লেন। রাতে তাজ রেস্টুরেন্টে খেতে গেলেন। অতিরিক্ত মশলা এবং ঝাল দেওয়া খাবার মোটেও ভালো লাগলো না। বাসায় ফিরে তিনি 3 চামচ চিনি খেলেন, তাতেও মুখের ঝাল দূর হলো না। তিনি ফ্যান ছেড়ে হা করে ফ্যানের দিকে তাকিয়ে রইলেন। যদি ফ্যানের বাতাসে ঝাল ভাব কিছু কমে। এক সময় এক কাণ্ড হলো, তার খাটের নিচে খচমচ হতে লাগলো। তিনি নিচু হয়ে তাকালেন। অবাক হয়ে দেখলেন 6-7 বছরের একটা বাচ্চা চুপচাপ বসে আছে। মায়াকাড়া চেহারা, বড় বড় চোখ, দীর্ঘ আখি পল্লব, মাথা ভর্তি কোকড়ানো চুল, গায়ের রং স্ফটিকের মতো সাদা। তিনি অবাক হয়ে বললেন, তুই কে রে? ছেলেটা ফিসফিস করে বলল, আস্তে কথা বলুন, ঘুম ভেঙে যাবে তো। কার ঘুম ভাঙবে? আমার বোনের, ওর নাম ডুমরু। তিনি খাটের নিচে ছেলেটি ছাড়া কাউকে দেখলেন না। অবাক হয়ে বললেন, ডুমরু কই? ছেলেটি বলল, ও ভূত তো, ওই জন্য ওকে দেখছেন না। তুই কি? আমিও ভূত। আমার নাম হোমডু। আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি বড়। মানুষের বেশ ধরতে শিখেছি, ও এখনো শিখেনি। আপনার ঘরে কি মধু আছে? মধু কি করবি? খাবো। মধু তো নাই, চিনি দিব। চিনি খাবি? 1 চামচ দিন। তোর বোন কি করছে? ও ঘুমাচ্ছে। জ্বর এসেছে তো, এই জন্যই ঘুমাচ্ছে। সানাউল্লাহ বললেন, ভূতেদের জ্বর হয়? হোমডু বলল, জ্বর হয়, সর্দি কাশি হয়। যান 1 চামচ চিনি নিয়ে আসুন, খিদে লেগেছে। সানাউল্লাহর রান্নাঘরের তাকে চিনি খুঁজতে গিয়ে থমকে গেলেন। তিনি এসব কি করছেন? ভূত আসবে কোত্থেকে? কারোর বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে পালিয়ে তার খাটের নিচের বসে আছে। এই সহজ জিনিসটা না বুঝে তিনি ভূত বিশ্বাস করে বসে আছেন। তিনি পরপর দুবার বললেন, সানাউল্লাহ, তুমি স্টুপিড। তুমি হচ্ছ এ ভেরি স্টুপিড ম্যান। তারপর তিনি রান্নাঘর থেকে বড় তরকারির চামচ ভর্তি চিনি নিয়ে ফিরলেন।
মানুষের বাচ্চা হোক ভূতের বাচ্চা হোক, খেতে চেয়েছে, খাক। সানাউল্লাহ চিনি নিয়ে শোবার ঘরে এসে দেখেন খাটের নিচে কেউ নেই। তাহলে একটু আগে যা দেখেছেন সবই ভুল? সানাউল্লাহ এদিক ওদিকে তাকিয়ে ডাকলেন, এই এই। সঙ্গে সঙ্গে খাটের নিচে ছেলেটাকে দেখা গেল। সে হামাগুড়ি দিয়ে বের হয়ে এলো। কই ছিলি? এখানেই ছিলাম, মানুষের বেশ ধরে বেশিক্ষণ থাকতে পারি না। সানাউল্লাহ বললেন, নে চিনি খা। বাচ্চাটা চিনির চামচ নিয়ে খাচ্ছে। চিনির কিছু দানা মেঝেতে পড়ে গিয়েছিল, সেগুলো সে তুলে মুখে দিল। সানাউল্লাহ বললেন, বোনটাকে দে। ও চিনি খেতে পারে না, শুধু মধু খায়। সানাউল্লাহ বললেন, সারারাত না খেয়ে থাকবে? অসুবিধা নাই। সানাউল্লাহ বললেন, অসুবিধা নাই মানে? ফাজিল ছেলে, ছোট বোন না খেয়ে থাকবে, নিজে তো গপ গপ করে চিনি খাচ্ছিস, লজ্জা নাই? এখন কি করব? কি বলুন? সানাউল্লাহ প্যান্ট খুঁজতে লাগলেন। দোকানে যাবেন, মধু পাওয়া যাবে কিনা দেখবেন। এত রাতে দোকান খোলা থাকার কথা নয়, তারপরও চেষ্টা তো নিতে হবে। সানাউল্লাহ বললেন, তোর নাম যেন কি বললি? হোমডু না? হোমডু। তোরা এখানে এসেছিস কিভাবে? মা রেখে গেছে। সানাউল্লাহ বললেন, তোর মা গেছে কই? বাবার খোঁজে গেছে। বাবা রাগ করে দেশান্তরী হয়েছে, মা গেছে তাকে খুঁজে আনতে। মা আমাদের বলেছে তোরা ওই বাড়িতে থাক, উনি লোক ভালো। আমার কথা বলল? হুম। আমাকে চিনল কিভাবে? আমরা তো আপনার বাসার সামনের কাঁঠাল গাছে থাকতাম, মনে নাই? একদিন পা পিছলে কাঁঠাল গাছের সামনে ধুম করে পড়ে গেলেন, পা কেটে গেল। ওই দিন বাবা আপনাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। আমার বাবা একটু দুষ্টু আছে। তোর বাবা মার ঝগড়া কি নিয়ে? বাবা যে দুষ্টু এই নিয়ে ঝগড়া। মা বলতো যার আশ্রয়ে থাকো তাকে যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দাও, এটা কেমন কথা? শেষে বাবা রাগ করে বলল, যা, দেশান্তরী হব। তোর অপেক্ষা কর, দেখি মধু পাই কিনা। এত রাতে দোকান তো সব বন্ধ। হুন্ডু বলল, ওষুধের দোকান সারা রাত খোলা থাকে, ওষুধের দোকানে মধু পাবেন। সানাউল্লাহ ভূত ছেলের বুদ্ধি দেখে চমৎকৃত হলেন। ওষুধের দোকানে মধু পাওয়া যায় এটা তার মাথাতেই আসে। তিনি মধু কিনলেন। বাসায় ফিরে মধুর কৌটা খাটের নিচে রেখেই নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেলেন। খাটের নিচে কাউকে দেখা গেল না। সানাউল্লাহ নিশ্চিত, একটু আগে যা দেখেছেন সব চোখের ভুল। একটা বয়সের পর মানুষ ভুলভাল দেখা শুরু করে, মনে হয় তার সেই বয়স হয়েছে। তিনি কান খাড়া করলেন। খাটের নিচে চকচক শব্দ হচ্ছে, চেটে মধু খাবার শব্দ। তার নিজের খাটের নিচে দুটো ভূতের বাচ্চা বিশ্বাস করা যাচ্ছে না। আবার মধু খাবার চকচক শব্দও অবিশ্বাস করা যাচ্ছে না। সানাউল্লাহর ঘুম যখন আশি আশি করছে, তখন অস্ট্রেলিয়া থেকে তার মেয়ে জাবিন টেলিফোন করল। বাবা, কয়েকবার তোমাকে টেলিফোন করেছি, তুমি টেলিফোন ধরনি কেন? সানাউল্লাহ বললেন, মধু কিনতে গিয়েছিলাম রে মা, ভুলে মোবাইল ফেলে গিয়েছিলাম। তোমার ডায়াবেটিস, তুমি মধু কিনবে কেন? নিজের জন্য না রে মা, ডমরুর জন্য, সে মধু ছাড়া কিছু খায় না। ডমরুকে? ডমরু হলো হোমরুর ছোট বোন। এরা কারা? সানাউল্লাহ বললেন, এদের আলাপটা আজকে থাকুক, আরেকদিন করি। চাবিন বলল, আরেকদিন করতে হবে কেন? আজই করো। এরা কায়? হোমরু ডমরুর মা কয়েকদিনের জন্য আমার এখানে এদের রেখে গেছে, পরে নিয়ে যাবে। বিড়ালের বাচ্চা? প্রায় সেরকমই। প্রায় সেরকমই বলছো কেন? ঠিক করে বলো তো। সানাউল্লাহ অস্বস্তির সঙ্গে আমতা আমতা করতে করতে বললেন, ভূতের বাচ্চা। ভূতের বাচ্চা? হুম। তুমি ভূতের বাচ্চার জন্য মধু কিনতে গিয়েছিলে? হুম। মা রাখি, পরে কথা হবে। না, টেলিফোন রাখবে না, এখনই শুনবো। ভূতের বাচ্চা দুটো এই মুহূর্তে কোথায়? আমার খাটের নিচে আছে। তোমাদের দেখতে পাচ্ছ?
ভাইটাকে দেখতে পাই, বোনটা ছোট, দেখতে পাচ্ছি না। বেচারির আবার জ্বরও এসেছে। জাবিন থমথমে গলায় বলল, তুমি কি আজ ঘুমের ওষুধ খেয়েছ? না। সবার আগে তোমার একটা ঘুমের ওষুধ খাবার কথা না? হ্যাঁ। আজ দুটো ট্যাবলেট খেয়ে আরাম করে ঘুমাবে। সকালে ঘুম থেকে উঠেই ডাক্তারের কাছে যাবে, থরো চেক আপ করবে। তোমার ঘরে ভূতের বাচ্চা, এ কথাও অবশ্য ডাক্তারকে জানাবে। মনে থাকবে বাবা? হ্যাঁ, মনে থাকবে। আমি কাল রাতে আবার টেলিফোন করব। বাবা, গুড নাইট। গুড নাইট মা। সানাউল্লাহ মেয়ের কথা মতো দুটো ঘুমের ট্যাবলেট খেলেন, একসঙ্গে পানি খেলেন। ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যেতে নেই, 15-20 মিনিট অপেক্ষা করতে হয়। তিনি ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে বিছানায় বসলেন, চুকচুক করে পানি খাবেন। ঝিমুনি আসার জন্য অপেক্ষা করবেন। এই ফাঁকে হুমরুর সাথে কিছু গল্পগুজব করা যায়। তবে হুমরু ডুমরুর বিষয়টা পুরোপুরি তার মাথার কল্পনাও হতে পারে। তার আপন ফুপা ফজলু চোখের সামনে কালো রঙের একটা কুকুর দেখতেন। কুকুরটা অন্ধ, তার লেজটা নাকি কাটা। কুকুর দেখা মাত্র তিনি আতঙ্কে অস্থির হয়ে পড়তেন, বিকট চিৎকার করতেন, আসছে, আবার আসছে, আবার হাতে একটা লাঠি দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শেষ পর্যন্ত তার মৃত্যুও হয় কুকুরের ভয়ে। কুকুরটা নাকি তার গলা কামড়ে ধরেছিল, অনেক চেষ্টা করেও তাকে ছাড়াতে পারেনি। গোগো করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু। সানাউল্লাহ পানির গ্লাসে চুমুক দিয়ে ডাকলে, হুন্ডু। হুন্ডু সঙ্গে সঙ্গে জবাব দিল, হুম। সানাউল্লাহ বললেন, হুঁ কিরে বেটা, বল জি। ভূতের বাচ্চা বলে আদব কায়দা জানবি না? তোর বোনের জ্বর কমেছে? না, জ্বর আছে। মধু খেয়েছে? হুম। ঠান্ডা মেঝেতে শুয়ে জ্বর আবার আসতে পারে, একটা চাদর দেই, চাদরে ঘুমাও। না। তোদের ঘুমের ব্যাপারটা কি রকম? তোরাও কি আমাদের মতো রাতে ঘুমাস? আমরা দিনে ঘুমাই, রাতে জেগে থাকি। মানুষরা যেমন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, তোরা দেখিস? হঠাৎ হঠাৎ দেখি। কিরকম স্বপ্ন, ভয়ের নাকি আনন্দের? ভয়ের। সানালা বললেন, মানুষ দুঃস্বপ্ন দেখে বদহজম থেকে, খাওয়া দাওয়ার অনিয়ম হলেই দুঃস্বপ্ন। আমার এক ডাক্তার বন্ধু আছেন, আবু করিম, উনি বলেছেন, বড় ডাক্তার। কাল রাতে যাবো তার কাছে, দেখি তোর বোনের জ্বরের কোনো ওষুধ আনা যায় কিনা। হুমডু বলল, কে টেলিফোন করেছিল? সানাল্লাহ বললেন, আমার মেয়ে যাবেন। আপনার একটাই মেয়ে? হ্যাঁ, অস্ট্রেলিয়ায় থাকে। অনেক দূর। হুম। মেয়ে ডাক্তারি করে, আর মেয়ের জামাই একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করে। হুমডু বলল, ওদের ছেলে মেয়ে নেই? সানুল্লাহ বললেন, যাবেন পড়াশোনা করছে তো, এই জন্য বাচ্চা নিচ্ছে না। পড়াশোনা শেষ করে বাচ্চা নিবে, তখন আমিও চলে যাব। শেষ বয়সে নাতি নাতনির সাথে থাকা খুবই আনন্দের। যাবেন চেষ্টা করছে আমার যেন ইমিগ্রেশন হয়, কাগজপত্র জমা দিয়েছে। হুমরু বলল, ইমিগ্রেশন কি? সানুল্লাহ বললেন, অন্য দেশে থাকার অনুমতি। তোদের তো এই সমস্যা নেই, যখন যেখানে ইচ্ছা চলে যেতে পারিস, তাই না? হুমরু বলল, হুম। সানুল্লাহ ধমক দিয়ে বললেন, হুঁ কি, বল জি। হুমরু বলল, জি। সানাউল্লাহর ঘুমে চোখ বন্ধ হয়ে আসতে শুরু করেছে। তিনি পানির গ্লাস শেষ করে বাতাসে বালিশে মাথা ছোঁয়াতেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। খাটের নিচে চুকচুক শব্দ হচ্ছে, শব্দটা শুনতেও ভালো লাগছে। ডক্টর আবু করিম ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনের প্রাক্তন শিক্ষক। ছাত্র জীবনে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। চিকিৎসক কিংবা অধ্যাপক কোনোটাতেই তেমন সুবিধা করতে পারেননি। তার অনেক ছাত্র তাকে ডিঙ্গিয়ে ফুল প্রফেসর হয়েছে, তিনি হতে পারেননি। প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়েছেন, সেখানেও কিছু হয়নি। ডাক্তারদের চেম্বার থাকে রোগীতে ভর্তি, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট রোগী সামলাতে হিমশিম খায়। তার চেম্বার খালি, মাছিও ওড়ে না, কারণ তার চেম্বার অতি পরিচ্ছন্ন চেম্বার। মাছিরা পরিচ্ছন্নতা পছন্দ করে না। ভালো বেতন দিয়ে তিনি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছিলেন।
নাম্বার দেওয়া প্লাস্টিক কার্ডের ব্যবস্থা করেছিলেন। ওয়েটিং রুমে ৪২ ইঞ্চি ফ্ল্যাট স্ক্রিন টিভি রেখেছিলেন। রোগীর নাম্বার ফ্ল্যাট স্ক্রিনে উঠবে, তখন রোগী ঢুকবে, তার আগে না। প্লাস্টিক নাম্বার কার্ডে তিনি অনেক বুদ্ধি খাটিয়ে কিছু নির্দেশও লিখেছিলেন। নমুনা: টিভি স্ক্রিনের নাম্বার না দেওয়া পর্যন্ত শান্ত হয়ে অপেক্ষা করুন। খ. আপনার রোগ নিয়ে পাশের রোগীর সঙ্গে আলাপ আলোচনা থেকে বিরত থাকুন। গ. পেছনের নাম্বার আগে আনার তদবির করবেন না। ঘ. মোবাইল টেলিফোনে উচ্চস্বরে আলাপ করবেন না। ঙ. আপনাদের সময় কাটানোর জন্য অনেক ম্যাগাজিন রাখা আছে, ম্যাগাজিন পড়ুন, তবে দয়া করে বাড়িতে নিয়ে যাবেন না। আবু করিমের অ্যাসিস্ট্যান্ট ৩ মাস কাজ করার পর, অর্থাৎ ৩ মাস চুপচাপ বসে থাকার পর, এক সন্ধ্যায় ৪টা থার্মোমিটার, প্রেশার মাপার যন্ত্র, কান দেখার যন্ত্র এবং ৫টা ওরসালাইনের প্যাকেট নিয়ে ভেগে চলে গেল। ডক্টর আবু করিম চেম্বার উঠিয়ে দিলেন। এখন তিনি একা থাকেন। তার স্ত্রী, তিনিও ডাক্তার, শায়লা আলাদা থাকেন। তিনি বলেন, অর্ধোন্মাদের সঙ্গে বাস করা সম্ভব না। ডাক্তার হিসেবে শায়লা অত্যন্ত সফল। তার চেম্বার সবসময় রুগীতে ভর্তি থাকে। ডক্টর আবু করিমের এখন সময় কাটে টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে রেখে বিভিন্ন খাবার তৈরিতে। তিনি আচার বানানোর বিশেষ পারদর্শিতা লাভ করেছেন। তার নিজস্ব উদ্ভাবন নিমপাতার তিক্ত আচার। জাতীয় আচার প্রতিযোগিতায় তার তৈরি নিমপাতার তিক্ত আচার ৫ম পুরস্কার পেয়েছে। সাজিনা গাছের ছালের আচার পেয়েছে অনারেবল মেনশন। বাণিজ্যিকভাবে তিনি ২ ধরনের আচার তৈরির বিষয়টি নিয়ে ভাবছেন। ডক্টর আবু করিমের একমাত্র বন্ধু সানাউল্লাহ। আবু করিম রুগী দেখা ছেড়ে দিয়েছেন। তবে সানাউল্লাহর ব্যাপারে অন্য কথা। সানাউল্লাহ শুধু যে তার রুগী না, তা না, আচার টেস্টার। বন্ধুর আচার প্রতিভায় সানাউল্লাহ মুগ্ধ। সকাল ১০টার আগে কাউকে দেখলেই আবু করিম খুশি হন না। আজ সানাউল্লাহকে দেখে অতীব আনন্দ পেলেন। গত ৭ দিনের চেষ্টায় নতুন একটা আচার তৈরি হয়েছে। আচারের জগতের বিপ্লব বলা যেতে পারে, কারণ এই আচারের নাম আমিষ আচার। গরুর মাংসের নির্যাসের সঙ্গে কাঁচামরিচ, শুকনামরিচ এবং নাগামরিচের নির্যাস প্রথমে মেশানো হয়েছে। টক ভাব আনার জন্য দেওয়া হয়েছে অ্যাসিটিক অ্যাসিড। জেলি ভাব আনার জন্য তার সঙ্গে মিশানো হয়েছে আগার আগার। প্রতিটি আচারের বোতলে একটি করে ২০ মিলিগ্রামের ভিটামিন বি কমপ্লেক্স মিশিয়ে দেওয়া হয়েছে, পুষ্টিমান ঠিক রাখার ব্যবস্থা। সানাউল্লাহ চায়ের চামচে ১ চামচ আমিষ আচার খেয়ে কিছুক্ষণ ঝিম থেকে বললেন, জিনিসটা মনে হচ্ছে বিষাক্ত। আবু করিম বিরক্ত হয়ে বললেন, বিষাক্ত হবে কোন দুঃখে? তুমি চামচ ভর্তি করে সিরাপের মতো করে খাচ্ছ বলে এরকম লাগছে। চেটে চেটে খাও। সানাউল্লাহ তাই করলেন এবং বললেন, মন্দ না। আবু করিম বললেন, মন্দ না শব্দটা আমার সামনে দ্বিতীয়বার উচ্চারণ করবে না। মন্দ না হচ্ছে একটা নন কমিটেল টার্ম। লাইফে কমিট করতে হবে। বলবে মন্দ অথবা ভালো, মন্দ না কখনোই না। সানাউল্লাহ বললেন, ভালো, তবে একটু মানে স্পষ্ট করে বলো। স্পষ্ট করে বলতে পারছি না, আরেক চামচ খেয়ে দেখি। যত ইচ্ছে খাও, অতি উপকারী আচার। প্রোটিনের বিল্ডিং ব্লক অ্যামিনো অ্যাসিডে ভর্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিটামিন বি কমপ্লেক্স। আগার আগার দেওয়াতে কোষ্ঠকাঠিন্যেও কাজ করবে। নাগামরিচ এবং কাঁচামরিচের রস ব্লাড থিনারের কাজ করবে, থম্বোসিস হবে না। সানাউল্লাহ মুগ্ধ হয়ে বললেন, দেখি আরেক চামচ। তিনি দুপুরের মধ্যে বোতল অর্ধেক নামিয়ে ফেললেন। আবু করিম বললেন, আজ আমার মনটা বিশেষ খারাপ। তোমার আচার খাওয়া দেখে মন খারাপ ভাব সামান্য কমেছে। মন খারাপ কেন? আমার চোর অ্যাসিস্ট্যান্টকে তোমার ভাবি তার চেম্বারে চাকরি দিয়েছে। কাজটা ঠিক হয়নি। গুন্ডা প্রকৃতির কারোর সাথে তোমার পরিচয় আছে? আছে, আমার খালাতো ভাই হামিদুর রহমান ওয়ার্ড কমিশনার। তাকে দিয়ে আমার চোর অ্যাসিস্ট্যান্টকে পাবলিকলি কান ধরে উঠবোস করাতে পারবে? তোমার ভাবির সামনে করালে ভালো হয়। সানাউল্লাহ বললেন,
তার ঠিকানা জানি না, দেখি যোগাযোগ করতে পারি কিনা। আবু করিম আমিষ আচারের সাফল্যে মুগ্ধ হলেন। সানাউল্লাহ বললেন, জামিন কাল রাতে আমাকে বিশেষভাবে বলেছে থরো চেক আপ করতে। আবু করিম বললেন, এখনই করছি, প্রেশার সুগার সব মেপে দিচ্ছি। সানাউল্লাহ বললেন, জ্বরের একটা ওষুধ দিও তো। আবু করিম বললেন, তোমার জ্বর? আমার না, ডমরুর জ্বর। ডমরুকে? সানাউল্লাহ বললেন, ডমরু হলো হোমরুর ছোট বোন। বয়স? ঠিক বলতে পারবো না বয়স, শিশু। আবু করিম বললেন, শিশুদের আমি জ্বরের জন্য অ্যানালজেলিক দেওয়ার পক্ষপাতী না। গায়ে স্পঞ্জ করে জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে কোল্ড শাওয়ার। সানাউল্লাহ বললেন, তোমার এই আমিষ আচার কি শিশুরা খেতে পারবে? এখনো টেস্ট করা হয় নাই, তবে ঝাল বেশি, এটা একটা সমস্যা। শিশুদের জন্য আলাদা একটা মিষ্টি ভার্সন করার পরিকল্পনা আছে। বাজারে অনেক কাঁচামরিচ পাওয়া যায়, ঝালের বংশও নাই। তার নির্যাস ব্যবহার করা হবে, সঙ্গে মধু দেওয়া হবে। মধুর ফ্রুক্টোজ শিশুরা পছন্দ করবে, চেটে চুটে খাবে। সানাউল্লাহ হঠাৎ করে বললেন, তুমি কি তুমি কি ভূত বিশ্বাস করো? আবু করিম ভ্রু কুঁচকে বললেন, ভূতের কথা এলো কি জন্য? এমনি জিজ্ঞেস করলাম। ভূত টুত বিশ্বাস করি না, ভূত হচ্ছে দুর্বল মস্তিষ্কের মানুষের কল্পনা। সানাউল্লাহ বললেন, ঠিক বলেছ। আবু করিম বললেন, ভূত প্রেত প্রসঙ্গ আমার সামনে তুলবে না, অযথা সময় নষ্ট। সানাউল্লাহ সানাউল্লাহ বললেন, অবশ্যই। তুমি আচারের বোতলটা নিয়ে যাও, ভাতের সঙ্গে খেয়ে দেখো কি অবস্থা। সানাউল্লাহ বন্ধুর কাছ থেকে আমিষ আচারের বোতল নিয়ে বাসায় ফিরলেন। জামিন প্রায় সঙ্গে সঙ্গে টেলিফোন করলো, উদ্বিগ্ন গলায় বলল, বাবা ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ। ডাক্তার কি বললেন? বললেন সব ঠিক আছে, ব্লাড কোলেস্টেরল টেস্ট করতে বলেছেন, কাল পরশু করিয়ে ফেলবো। হোমরু টমরুর বিষয়টা বলেছ? বলেছি, ডমরুর জ্বরের কথা বললাম, উনি কোনো ওষুধ দিতে রাজি হননি, তবে ওদের জন্য এক বোতল আচার দিয়ে দিয়েছেন। কি বললে? এক বোতল আচার দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমিষ আচার, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ। বাবা, তুমি অবশ্যই ঘন ঘন করিম চাচাদের বাসায় যাবে না। এত বড় একজন ডাক্তার হয়ে যিনি শুধু আচার বানান, তার মাথায় সমস্যা আছে। সানাউল্লাহ হতাশ গলায় বললেন, শুধু তো আচার তো মা বানান না, রান্না করেন, নতুন নতুন রেসিপি আবিষ্কার করেন। তার আবিষ্কার তিতা করলা দিয়ে গরুর মাংস, অসাধারণ জিনিস। একবার যে এই জিনিস খাবে তার মুখে অন্য কিছু রুচবে না। জাবিন বলল, করিম চাচা প্রসঙ্গে কথা বলতে আমার আর ভালো লাগছে না বাবা। বাবা শোনো, তুমি তোমার ভূতের বাচ্চাকে টেলিফোন দাও, আমি কথা বলবো। এখন তো দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? তারা তোমার সঙ্গে কথা বলতে পারলে আমার সঙ্গেও কথা বলতে পারবে। ওরা ঘুমোচ্ছে, এরা দিনে ঘুমায়, রাতে জেগে থাকে। বাবা শুনো, তোমার কথাবার্তা আমার কাছে খুবই এলোমেলো মনে হচ্ছে। আমি ১ মাসের মধ্যে ঢাকায় এসে তোমার ব্যবস্থা করছি। সানাউল্লাহ আনন্দিত গলায় বলল, মা চলে আয়, অনেকদিন তোকে দেখি না। কবে তা আসবি তারিখটা বল, আমি এয়ারপোর্টে থাকবো। জামিন বলল, আমাকে একটা সত্যি কথা বলো তো বাবা। তুমি ঢাকায় আমাকে আনার জন্য ভূতের গল্প ফেটেছ, তোমার মাথা খারাপ হয়ে গেছে এই মনে করে আমি যেন ছুটে চলে আসি, ঠিক না বাবা? সানাউল্লাহ চুপ করে রইলেন। জামিন বলল, দেখেছ আমার কত বুদ্ধি। আমাকে আনার জন্য ভূতের গল্প ফাঁদার প্রয়োজন নেই বাবা। তোমার জামাই ছুটি পাচ্ছে না বলে আসতে পারছি না, ছুটি পেলেই চলে আসব। আমাকে আর ভূত প্রেতের গল্প বলবে না বাবা। বাবা ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বাবা টেলিফোন রাখি। আচ্ছা। টেলিফোন রেখে সানাউল্লাহ ঘর তালাবদ্ধ করে বের হলেন। কয়েকটা জিনিস কেনা দরকার। হোমরো ডোমরোর জন্য নরম পোশাক, কয়েক কৌটা মধু, বিভিন্ন রকমের ফলের জুসও কেনা যেতে পারে। মধু যেহেতু খায়, ফলের রসও খাবার সম্ভাবনা আছে। নিউ মার্কেটের বইয়ের দোকানে যাওয়া দরকার, ভূত বিষয়ে বইপত্র যদি পাওয়া যায়।
ভূতপ্রেত বিষয়ক অনেক বই পাওয়া গেল, সবাই গল্প উপন্যাস, যেমন রাক্ষস কক্ষস, রক্তহীন ভূতের গল্প, বাঁশগাছের পেতনি। সানাউল্লাহর দরকার শিক্ষামূলক বই, এইসব না। তিনি লাইব্রেরিয়ানকে বললেন, এর বাইরে কিছু আছে? লাইব্রেরিয়ান বললেন, বাইরে বলতে কি বোঝাচ্ছেন? শিক্ষামূলক বই, যেমন ধরুন ভূতের খাদ্য বা ভূতের সামাজিক বিন্যাস। আমার আসলে প্রয়োজন ভূতদের খাদ্য বিষয়ক বই। লাইব্রেরিয়ান অবাক হয়ে বললেন, ভূতের খাদ্য বিষয়ক বই চাচ্ছেন? সানাউল্লাহ বললেন, জি। আমরা মানুষেরা মূলত ৩ ধরনের খাদ্য গ্রহণ করি: আমিষ, শর্করা, স্নেহ। ভূতদের কি অবস্থা? আমার বাসায় ২টা ভূতের বাচ্চা আছে। এদের কি খাওয়াবো বুঝতে পারছি না, সমস্যায় আছি। আপনার বাসায় ২টো ভূতের বাচ্চা? জি, ভাই বোন। ও, আচ্ছা আচ্ছা। ভাইটা বড়, নাম হোমডু। ওদের পুষ্টিকর খাবার কি দেওয়া যায় তাই নিয়ে চিন্তিত। লাইব্রেরিয়ান বললেন, স্যার, আপনি বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুষ্টিবিজ্ঞানে চলে যান, তারা হয়তো বলতে পারবে। সানাউল্লাহ বললেন, পুষ্টিবিজ্ঞানে যাওয়ার ইচ্ছা আছে, তবে তারা আমাকে পাগল ভাবে কিনা কে জানে। পাগল ভাবার সম্ভাবনা আছে। স্যার, চা খাবেন? একটু চা খান, এখানে ভালো সিঙ্গারা পাওয়া যায়, সিঙ্গারা নিয়ে দেই। সানাউল্লাহ লাইব্রেরিয়ানের ভদ্রতায় মুগ্ধ হলেন, চা সিঙ্গারা খেতে রাজি হলেন এবং ভদ্রতার কারণেই তার দোকান থেকে একটা বই কিনলেন, ভূতের বই। নাম মধ্যরাতের হাসি। লাইব্রেরিয়ান বললেন, স্যার, আমার নাম কাদের। এদিকে যখন আসবেন অবশ্যই আমার দোকানে আসবেন, চা সিঙ্গারা খেয়ে যাবেন। আপনার বাসায় গিয়ে ভূতের বাচ্চা দেখারও শখ আছে, যদি অনুমতি দেন। সানাউল্লাহ বললেন, এখন ওদের লুকিয়ে রেখেছি, জানাজানি হলে লোকজন হামলে পড়বে, পত্রিকাওয়ালা, টিভি চ্যানেল জীবন অস্থির করে ফেলবে। ঠিক বলেছেন স্যার। নিউ মার্কেট থেকে সানাউল্লাহ কিছু কেনাকাটা করলেন। হোমডোর জন্য লাল শার্ট, খাকি হাফ প্যান্ট, একজোড়া রাবারের নরম জুতো। ডমরুর জন্য কিছু কেনা হলো না, তাকে তিনি এখনও চোখে দেখেননি, তার সাইজ কি তাও জানেন না। কিছু খেলনা কিনলেন, ব্যাটারিতে চলে এমন গাড়ি। একটা মাছ বোতাম টিপলেই লেজ নেড়ে এগোতে থাকে, পো পো শব্দ করে। বড় একটা গাঢ় হলুদ রঙের বল কিনলেন। ভূতের বাচ্চারা এইসব খেলনা পছন্দ করে কিনা তিনি জানেন না, তারপরও কেনা থাকল। শিশু হচ্ছে শিশু, ভূত শিশু মানব শিশু আলাদা কিছু না বলেই তার ধারণা। এই বিষয়ে বিশেষজ্ঞ কারোর সাথে কথা বলতে পারলে ভালো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্সে তার এক বন্ধু আছেন, প্রফেসর, নাম ডক্টর আইনউদ্দিন। তার সঙ্গে আলোচনা করা যায়। ডক্টর আইনউদ্দিন সিরিয়াস ধরনের মানুষ, যে কোনো বিষয় নিয়ে সিরিয়াস কথাবার্তা বলতে পছন্দ করেন। ছাত্রমহলে তিনি গায়েনউদ্দিন নামে পরিচিত। গায়ে নামক নিরীহ প্রাণী যেমন সারাদিন জাবর কাটে, গায়েনউদ্দিনও নাকি তাই করেন, বিজ্ঞানের জাবর কাটেন। সানাউল্লাহ নিজের বাসায় না ফিরে আইনউদ্দিনের ফুলার রোডের বাসার দিকে রওনা হলেন। দুপুরের খাওয়া দাওয়া তার ওখানেই সারবেন, খেতে খেতে ভূত বিষয়ক আলোচনা করবেন। তাকে বাসায় পাওয়া না গেলেও সমস্যা নেই, আইনউদ্দিনের কাজের ছেলে রহমত তাকে ভালোই চেনে। আইনউদ্দিন এবং তার স্ত্রী রুবার ঝগড়া মিটমাট করার জন্য অনেকবার এ বাড়িতে আসতে হয়েছে। তাদের ঝগড়া ধারাবাহিক নাটকের মতো হয়ে যাচ্ছে, প্রতি সপ্তাহে ২বার করে হচ্ছে। দুজনের বয়সের বিরাট ব্যবধান একটা কারণ হতে পারে। আইনউদ্দিন বাসায় ছিলেন। সানাউল্লাহকে দেখে তিনি অতি বিরক্ত গলায় বললেন, তোমার সমস্যা কি? আইনউদ্দিনের এই বাক্য মুদ্রাদোষের মতো। যে কোনো মানুষের সঙ্গে দেখা হলেই তিনি বিরক্ত মুখে বলেন, সমস্যা কি? সানাউল্লাহ বললেন, ভাবি বাসায় নেই। না। আবার ঝগড়া? আইনউদ্দিন বললেন, ঝগড়া টগড়া কিছু না, ইদানিং লক্ষ্য করছি আমি যাই বলি সে বিরক্ত হয়। গতকাল রাতে ঘুমোতে যাবার সময় আমি তাকে বললাম, ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া তাকে অপমান করার মতোই। রুবাকে বোঝানোর জন্য রবীন্দ্রনাথের সঙ্গে একটা তুলনামূলক আলোচনায় গেলাম। তাকে বললাম, রবীন্দ্রনাথকে যদি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে, শুধুমাত্র এই কবিতাটার জন্য নোবেল পুরস্কার দেওয়া হতো, তাকে অপমান করা হতো।
আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ পর্ব ১।